কি রে বল, একটু রেসপন্স দে, তাহলে আমার সুবিধা হবে বলতে। তোর মনে পড়লো বল, না পড়লো নাও বল। কি রে, কেউ কোনো কথা বলছিস না যে? আমি বল, ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা তোদের ফোর্থ সেমিস্টারে ছিল না, সেটাকে আমি একদম ডাইরেক্ট করব, মানে অত এক্সপ্লেন করব না। এক্সপ্লেন করব না মানে এই কারণেই, সেই এক্সপ্লেনেশনের যে প্রসিডিওর, সেই প্রসিডিওরটা সেম। এই সেম প্রসিডিওরের ওপরেই ডিপেন্ড করে এখানেও আমাদের 3 ফেজ ইন্ডাকশন মোটরের স্টেটর পার্ট আছে একটা, আর রোটর পার্ট আছে একটা, তাই তো? তাহলে স্টেটর পার্টে আমাদের একটা সার্কিট আছে যেখানে 3টে কয়েল আছে। যে 3টে কয়েলের, সেখানেও তো আমার ওয়াইন্ডিং আছে। সেই ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স সবই থাকবে, সেখানে ম্যাগনেট তৈরি হচ্ছে, মানে লিকেজ রিঅ্যাকট্যান্সও থাকবে। তাহলে সেখানকার একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা পাবো, ঠিক যেরকম আমরা ট্রান্সফরমারের প্রাইমারিতে পেয়েছিলাম, প্রাইমারির জন্য। 3 ফেজ ইন্ডাকশন মোটরের একটা রোটর পার্ট আছে, সেই রোটরেও তো ওয়াইন্ডিং আছে। সেই রোটরেও যে ওয়াইন্ডিংটা আছে তারও তো রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স, লিকেজ রিঅ্যাকট্যান্স সবই আছে। তাহলে তার জন্য একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা পাবো, যেটা ট্রান্সফরমারের ক্ষেত্রে সেকেন্ডারিতে পেয়েছিলাম। এবার দেখ, প্রাইমারি আর সেকেন্ডারিকে যখন যোগ করেছিলাম এক জায়গাতে, তখন একটা ফাইনাল সার্কিট এসে আমাদের হাতে দাঁড়িয়েছিল, মনে পড়ছে? বল, এটা এইটুকু জায়গা মনে মনে পড়ছে নাকি বল শুধু। স্যার ঠিক সেখানে যে প্রসিডিওরে আমরা এগিয়ে উইথ রেসপেক্ট টু প্রাইমারি, উইথ রেসপেক্ট টু সেকেন্ডারি যে সার্কিটগুলো আমরা বানিয়েছিলাম, সেই সার্কিটের মতনই এখানেও আমরা একটা ইকুইভ্যালেন্ট সার্কিট পাবো 3 ফেজ ইন্ডাকশন মোটরের। যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা হবে ঠিক আমাদের কাছে এই রকমের, যেটা আমি এখন ড্র করছি, একবারে ফাইনাল সার্কিট ড্র করছি। কারণ তোদের সিলেবাসে ইকুইভ্যালেন্ট সার্কিটটা ছিল না ফোর্থ সেমিস্টারে, কিন্তু আমাদের ড্রাইভের অঙ্ক করার জন্য আমার ইকুইভ্যালেন্ট সার্কিটটা দরকার, যে কারণে আমি একদম ডাইরেক্ট এগিয়ে যাচ্ছি। তাহলে আমরা উইথ রেসপেক্ট টু প্রাইমারি বল বা সেকেন্ডারি বল বা স্টেটর বল বা রোটর বল, দুটো সার্কিটকে এক জায়গায় কম্বাইন করে যে সার্কিটটা আমরা পাবো সেইটাকে এখন ড্র করছি। তাহলে যে সার্কিটটা পাবো সেই সার্কিটের আমাদের স্টেটর পার্টের একটা রেজিস্ট্যান্স ওয়াইন্ডিং আছে, সেই ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স তো সবই আছে। এখন দেখ, স্টেটর পার্টকে আমরা 1 দ্বারা রিপ্রেজেন্ট করেছিলাম, আর রোটর পার্টকে আমরা 2 দ্বারা রিপ্রেজেন্ট করেছিলাম। তাহলে স্টেটর পার্টের ওয়াইন্ডিং এর যে রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স, সেটাকে আমরা R1 X1 দ্বারা রিপ্রেজেন্ট করব। তাহলে স্টেটর পার্টের যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে R1, স্টেটর পার্টের যে রিঅ্যাকট্যান্স সেটা হচ্ছে আমার X1, এখন নাম দিচ্ছি X1। এবার প্রাইমারি ওয়াইন্ডিং বা স্টেটরে যে রেজিস্টার কয়েলটা আছে, সেখানে যখন আমি সাপ্লাই দেব, কারেন্ট ঢুকবে, ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে। সেই ম্যাগনেটিক ফ্লাক্সের কিছুটা অংশ তো লিকেজ হয়ে পালিয়ে যাবে, পুরোটাই তো আর রোটরে যাবে না। তাহলে যতটুকু লিকেজ, ম্যাগনেটিক ফ্লাক্স থেকে যতটুকু পরিমাণ লিকেজ হয়ে যাবে, তার জন্য তো একটা রিঅ্যাকট্যান্স দায়ী। তাহলে সেই রিঅ্যাকট্যান্সটাকে তো বলি আমরা লিকেজ রিঅ্যাকট্যান্স। সেই লিকেজ রিঅ্যাকট্যান্সটাও কিন্তু এখানে থাকবে, এবং সেটা রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্সের সাথে প্যারালালি কাজ করবে, আর সেই প্যারালালি কাজটা এইখানে ড্র করব। এবার যেহেতু রিঅ্যাকট্যান্সটা আমি কয়েল দ্বারা রিপ্রেজেন্ট করব সেটাকে, এটা কি করে হলো এখন আমাকে জানতে চাইবি না, আর একদম ফাইনাল স্টেপটাকে মনে রাখ শুধু। তাহলে এটাই হচ্ছে সেই লিকেজ রিঅ্যাকট্যান্স বা ম্যাগনেটাইজিং রিঅ্যাকট্যান্স, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করব XM দ্বারা।
তাহলে এই হলো আমার প্রাইমারির জায়গা থেকে বা স্টেটরের জায়গা থেকে ইকুইভ্যালেন্ট সার্কিট। এইটুকু স্টেটরের জায়গা থেকে পেলাম, এইটুকু আমরা স্টেটরের জায়গা থেকে পেলাম। এবার স্টেটরে যে সাপ্লাইটা আমরা দেব, স্টেটরে যে সাপ্লাইটা দেব সেটাই তো V1 বলবো, কারণ স্টেটরকে তো 1 দ্বারা রিপ্রেজেন্ট করেছি। আর ইকুইভ্যালেন্ট সার্কিট যখনই আমি ড্র করতে যাব, হিসেবটা কিন্তু হবে সব সময় পার ফেজে। হিসেব কিন্তু হবে সব সময় পার ফেজে, অর্থাৎ একটা ফেজের উপরে। তাহলে স্টেটরে যে সাপ্লাইটা দিচ্ছি সেটাকে তো ভোল্টেজ যে সাপ্লাইটা দেবো সেটা তো স্টেটরে দিচ্ছি, অর্থাৎ 1 নম্বর দিচ্ছি, সেটা তো V1। তাহলে এটাই তো যদি আমার স্টেটরের ইকুইভ্যালেন্ট সার্কিট হয়, তাহলে স্টেটরে তো আমি এই দুটো পয়েন্টে সাপ্লাই দিয়ে দেবো। তাহলে এইটা কি বলবো? V1। এবার স্টেটর দিয়ে যে কারেন্টটা ঢুকবে সেটা হচ্ছে আমার কাছে I1। সেই কারেন্টের মধ্যে লিকেজ রিঅ্যাক্ট্যান্স তৈরি করার জন্য, তার ম্যাগনেটিক ফ্লাক্স যেটা লিকেজ হয়ে যাচ্ছে সেটাকে তৈরি করার জন্য যতটুকু কারেন্টের দরকার সেইটাকেই তো বলি আমরা ম্যাগনেটাইজিং কারেন্ট বা লিকেজ ম্যাগনেটাইজিং কারেন্ট, সেটাকে বলি আমরা IM। বাকি অংশ কারেন্টটা এই রাস্তা দিয়ে ঢুকবে, দিয়ে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। সেই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড এবার রোটরে ঢুকবে, রোটরের মধ্যে একটা ইএমএফ তৈরি হবে। সেই রোটরের মধ্যে যে ইএমএফটা তৈরি হবে সেই ইএমএফটাকে বলছি ইএমএফ ই। তাহলে এইটা হচ্ছে সেই ইএমএফটা। এবার এইটা রোটরে ঢুকছে। এবার রোটরে যখন ঢুকছে, রোটরের তো কয়েল আছে, এবার সেই কয়েলটাকে আমি এক জায়গায় যোগ করে নিয়েছি। তাহলে রোটরের কয়েলটাকে বলবো আমরা রোটর কয়েলে যে রিঅ্যাক্ট্যান্স ভ্যালুটা আছে এটাকে বলবো এখন X2। রোটর কয়েলে যে রেজিস্ট্যান্সটা আছে সেটাকে আমরা নাম দেব R2। এইবার রোটর কয়েলে যে রেজিস্ট্যান্সটা আছে সেই রেজিস্ট্যান্সটা কিন্তু পরিবর্তনশীল রেজিস্ট্যান্স। ভালো করে মনে করে দেখ, কেন পরিবর্তনশীল রেজিস্ট্যান্স? কারণ দেখ, আমরা 3 ফেজ ইন্ডাকশন মোটর যেটাই ব্যবহার করব, ম্যাক্সিমাম জায়গাতেই আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে স্লিপ রিং ইন্ডাকশন মোটর। আর স্লিপ রিং ইন্ডাকশন মোটরের স্পিড কন্ট্রোল বল, তারপর স্টার্টিং মেথড বল, সমস্ত জায়গাতে সেই বাইরে এক্সটার্নাল রেজিস্ট্যান্সটাকে তো আমরা পরিবর্তন করেছি। তাহলে সেই রোটরের যে রেজিস্ট্যান্সটা কাজ করছে সেই এফেক্টিভ রেজিস্ট্যান্সটা তো পরিবর্তনশীল। তাহলে পরিবর্তনশীল রেজিস্ট্যান্সটা এটা সবসময়, এবার স্পিড দেখ যেরকম আমরা কন্ট্রোল করেছি তার সাপেক্ষে স্লিপের পরিবর্তন হয়েছে। তাহলে রেজিস্ট্যান্সের পরিবর্তনশীলটা আমাকে স্লিপের সাহায্য অর্থাৎ এস ভ্যালুর সাহায্য নিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। সেই জন্য এটাকে আমরা বলবো R2/S। তাহলে দেখ, যেরকম স্পিডের পরিবর্তন হবে সেরকম স্লিপের মানের পরিবর্তন হবে। আর স্লিপের মানের পরিবর্তন হলে R2/S করলে একটা মানের পরিবর্তন হবে। সেই মানের পরিবর্তনটা কি বলতে চাইছি? রেজিস্ট্যান্সের পরিবর্তন, রোটর রেজিস্ট্যান্সের পরিবর্তন। এইবার রোটরে যে কারেন্টটা ঢুকছে সেই রোটর কারেন্টটা, অর্থাৎ রোটর কারেন্টটাকে আমরা সবসময় নাম দেবো I2। এতদিন যা পড়েছি সেটা সব ভুলে যা, এবার এইভাবে বুঝবো এবার জিনিসটাকে। তাহলে এই হলো আমার 3 ফেজ ইন্ডাকশন মোটরের ফাইনাল ইকুইভ্যালেন্ট সার্কিট। এইটাকে একদম এখন মনের মধ্যে গেঁথে নিতে হবে, এইটাই হচ্ছে আমাদের কাছে ফাইনাল ইকুইভ্যালেন্ট সার্কিট। এখন এটা যদি আমাদের কাছে ফাইনাল ইকুইভ্যালেন্ট সার্কিট হয়, তাহলে যখনই আমি স্টেটরে সাপ্লাই দেব, স্টেটর ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করে সেই ম্যাগনেটিক ফ্লাক্স রোটরে ঢুকে রোটরের মধ্যে ইএমএফ তৈরি করবে এবং সেই ইএমএফটার কারণে রোটরে কারেন্ট সার্কুলেট হবে। রোটরে যখন কারেন্ট সার্কুলেট হবে সেই কারেন্ট আবার একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করবে। মেন ম্যাগনেটিক ফ্লাক্সের সাথে রোটর ম্যাগনেটিক ফ্লাক্স ইন্টারঅ্যাকশন করে
যে জিনিসটা ডেভেলপ করবে সেই জিনিসটার নাম কি? সেই জিনিসটাই তো আমার কাছে টর্ক। এখন যে টর্কটা তৈরি করবে সেই টর্কটাকে তো বলতে পারি আমরা টাউ ডি, ডেভেলপ টর্ক। সেই ডেভেলপ টর্কের ইকুয়েশন আমরা আজ পর্যন্ত কি শিখে এসেছি? বল, সেই ডেভেলপ টর্কের ইকুয়েশন আজ পর্যন্ত আমরা কি শিখে এসেছি? মনে পড়ছে না? আরে আগের দিনই তো পড়ালাম, এই তো সেই ডেভেলপ টর্কের ইকুয়েশনটা আমরা আজ পর্যন্ত কি শিখে এসেছি? এইবার এইখানে দেখে এই যে জিরোটা ব্যবহার করেছি আমরা কিন্তু ইকুইভ্যালেন্ট সার্কিটের করেসপন্ডিং এ যখন আমি টর্কের ইকুয়েশন বানাতে যাব তখন কিন্তু এখানে স্ট্যাটিক কন্ডিশন বা রানিং কন্ডিশন বলে তার কিছুই মেনশন নেই ইকুইভ্যালেন্ট সার্কিটে। তাহলে সেই জন্য আমরা জিরোটাকে বসাতে পারবো না ইকুইভ্যালেন্ট সার্কিটে। ইকুইভ্যালেন্ট সার্কিটের ক্ষেত্রে জিরোটা আর বসবে না। তাহলে সেখান থেকে আমরা ইকুয়েশন কি পাবো? টর্ক ইকুয়েশন কি পাবো? কে এস E20 স্কোয়ার ছিল, তাহলে সেখানে আমি E2 তার স্কোয়ার বলতে পারি ইন্টু R2 ডিভাইডেড বাই কি ছিল বল? R2 স্কোয়ার প্লাস S ইন্টু X20 তার হোল স্কোয়ার। তাহলে S ইন্টু X20, তাহলে 2 জিরোটাকে আর রিপ্রেজেন্ট করবো না, তার হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কাছে অ্যাকর্ডিং টু ইকুইভ্যালেন্ট সার্কিট ডেভেলপ টর্কের ইকুয়েশন। খুব ভালো করে মাথায় মনে রাখ। 1 নম্বর ইকুয়েশন, যেখানে কে এর মানটা কত ছিল বলতো? বল বল বল, কে এর মানটা কত ছিল? T/2 পাই ns, সরি স্মল ns কেন লিখছি, বা এটাও বলতে পারি 3/ωs। এটাকে বলছি 2 নম্বর। এবার দেখ, আমরা যখন এই ইন্ডাকশন মোটরটা ম্যাক্সিমাম টর্ক ডেভেলপ করে, এই ইন্ডাকশন মোটরটা যখন ম্যাক্সিমাম টর্ক ডেভেলপ করবে সেই অবস্থায় তো মোটরের একটা স্লিপ ভ্যালু থাকে, যেটাকে বলি আমরা স্লিপ ভ্যালু অ্যাট ম্যাক্সিমাম টর্ক কন্ডিশন। সেই স্লিপ ভ্যালুর মানটা কি হয় ইকুয়েশন ওয়াইজ? এসএম বল, এই স্লিপ ভ্যালুর ইকুয়েশনটা আমরা কি পেয়েছি বল? to divided x20 R2 ডিভাইডেড বাই X20। তাহলে এখন আর জিরোটাকে যদি না বসাই আমি, তাহলে এসএম ইজিক্যাল টু কি বলতে পারি? R2 বাই X2 বলতে পারি। তাহলে ওপরের ইকুয়েশনটা হচ্ছে ডেভেলপ টর্কের ইকুয়েশন অ্যাকর্ডিং টু ইকুইভ্যালেন্ট সার্কিট। নিচের ইকুয়েশনটা হচ্ছে আমার স্লিপ অ্যাট ম্যাক্সিমাম টর্ক কন্ডিশন। তাহলে এটা হলো আমার 3 নম্বর ইকুয়েশন। এবার এই যে ম্যাক্সিমাম টর্কটা যখন তৈরি করছে সেই অবস্থায় স্লিপ ভ্যালু এইটা, কিন্তু যে ম্যাক্সিমাম টর্কটা তৈরি করছে সেই ম্যাক্সিমাম টর্কের মানটা কত? টাউ ম্যাক্স।
তার ইকুয়েশন আমরা কি পেয়েছিলাম? এই ম্যাক্সিমাম টর্কের মানটা কত পেয়েছিলাম আমরা? টাউ ম্যাক্স এক্স দিয়ে ইকুয়েশনটা নেব, এটা তাহলে এক্স দিয়ে ইকুয়েশনটা নিই, কারণ এই ইকুয়েশনটা ছোট আছে, রেজিস্ট্যান্স নেই, তাহলে এই ইকুয়েশনটা নিয়ে আমাদের অঙ্ক করতে সুবিধা হয়। তাহলে দেখ টাউডি যে ম্যাক্সটা তৈরি করছিল সেখানে ইকুয়েশনটা কি ছিল? কে ই টু জিরো স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এক্স টু জিরো। তাহলে আমি যদি এখন সেই ইকুয়েশনটাকে অ্যাকর্ডিং টু ইকুইভ্যালেন্ট সার্কিটের উপরে ডিপেন্ড করে লিখি, তাহলে লিখতে পারি কে ইন্টু ই টু তার স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এক্স টু। লিখতে পারি তো? এটা হলো আমার 4 নাম্বার ইকুয়েশন। এইবার দেখ, এই যে মোটরটা যখন ম্যাক্সিমাম টর্ক দিচ্ছে, সেই ম্যাক্সিমাম টর্কটা যখন দিচ্ছে, সেই মোটরটাকে তো রানিং হতে হয়েছে, তবেই তো ম্যাক্সিমাম টর্ক দিয়েছে। এখন মোটরটা যখন রানিং হয়েছিল, সেই অবস্থাতে যে টর্কটা ডেভেলপ করেছিল তার নামটা কি? স্টার্টিং টর্ক। সেই টর্কের নামটা ছিল তো স্টার্টিং টর্ক। তাহলে স্টার্টিং টর্কের ইকুয়েশনটা কি পাবো আমরা? টাউ স্টার্টিং। স্টার্টিং টর্কের ইকুয়েশনটা আমি কোথা থেকে পেতে পারি? এখান থেকে পেতে পারি না? কারণ স্টার্টিং অবস্থাতেই তো আমার স্লিপ ভ্যালুর মান কত? 1। তাহলে এই ইকুয়েশনের উপরে যদি আমি 1 বসাই, তাহলে স্টার্টিং ডেভেলপ টর্কটা স্টার্টিং টর্ক হয়ে যাবে না? তাহলে ডেভেলপ টর্ক যদি আমার স্টার্টিং টর্ক হয়ে যায়, তাহলে সেখান থেকে বলতে পারি কে এস এর জায়গায় 1 বসলো, তারপরে ই টু স্কোয়ার ইন্টু আর টু ডিভাইডেড বাই আর টু স্কোয়ার প্লাস এক্স টু তার স্কোয়ার, কারণ এখানে 1 বসে গেল। পাওয়া গেল তো? তাহলে এটা হলো আমার 5 নাম্বার ইকুয়েশন। এই যে 5খানা ইকুয়েশন আমি পেলাম, এই 5খানা ইকুয়েশন হচ্ছে আমার অ্যাকর্ডিং টু ইকুইভ্যালেন্ট সার্কিটের মোটরের টর্ক ইকুয়েশন। অ্যাকর্ডিং টু ইকুইভ্যালেন্ট সার্কিট মোটরের টর্ক ইকুয়েশন। ভালো করে দেখ, এই 5খানা টর্ক ইকুয়েশনের সাথে যে 5খানা ইকুয়েশন আমি লিখেছি, সেই 5খানা ইকুয়েশনে আমি কি পুরো ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে কনসিডার করেছি, না শুধু রোটর সার্কিটকে কনসিডার করেছি? এই যে টর্ক ইকুয়েশনটা তৈরি করেছি, যতগুলো টর্ক ডেভেলপ টর্কের ইকুয়েশন আমি এখানে লিখেছি, সেই টর্ক ইকুয়েশন গুলো আমার কি পুরো ইকুইভ্যালেন্ট সার্কিটের উপরে ডিপেন্ড করে লেখা আছে, না শুধুমাত্র রোটর সার্কিটের উপরে ডিপেন্ড করে লেখা আছে? বুঝে বল ঠিক করে। বল। কেবলমাত্র রোটর সার্কিটে ডিপেন্ড করেছে। কেবলমাত্র রোটর সার্কিটের উপরে ডিপেন্ড করে এই 5খানা ইকুয়েশন আমরা পেয়েছি। ভালো করে দেখ, এই 5খানা ইকুয়েশনের মধ্যে কোথাও কোনো স্টেটর সার্কিটের প্যারামিটারের উল্লেখ নেই। অর্থাৎ R1, X1, XM, V1, I1 কোনো জায়গাতে উল্লেখ নেই, শুধুমাত্র রোটর সার্কিটের প্যারামিটার ছাড়া। তাহলে এটাকে E2 বলতে পারি, রোটর সার্কিট যেহেতু E2 লিখে দিই।
এইবার আমি যে টর্কটা পেলাম, এই অ্যাকচুয়ালি এটা রোটর সার্কিটের উপরে ডিপেন্ড করে কেন লেখা আছে না, তো টর্কটা আমরা কোথা থেকে পাই? রোটর থেকেই তো পাই। আমরা অ্যাকচুয়ালি টর্কটা রোটর থেকেই পাই, তাই রোটর সার্কিটের উপরে ডিপেন্ড করে লেখা আছে, যেটা তোরা 4th সেমিস্টার পর্যন্ত পড়েছিস। যে কারণে দেখ তোদেরকে সেই ইকুয়েশন গুলোকেই বারবার আমি ব্যবহার করিয়েছি। যত জায়গায় এর আগে যতটুকু ইন্ডাকশন মোটর পড়িয়েছি, দেখ সমস্ত জায়গায় সেই সব ইকুয়েশন গুলোই পেয়েছিস। কিন্তু কোথাও কোনো জায়গাতে স্টেটর সার্কিটের প্যারামিটার নিয়ে কিছু বলার নেই, কারণ তোদের সিলেবাসটা অতদূর পর্যন্ত ছিল না। কিন্তু এখন যেহেতু তোদেরকে ড্রাইভস পড়তে আসতে হয়েছে, আমাদের ড্রাইভস এর মেন বক্তব্যটা হচ্ছে মোটরকে চালাবো, মোটরের স্পিড কন্ট্রোল করব, মোটরের লোড চেঞ্জ করব, যা কিছুই করব আমরা সমস্তটাই স্টেটরের উপরে ডিপেন্ড করে। সমস্ত টাইম স্টেটরের উপরে ডিপেন্ড করে। এখন যদি মোটরটা ধর ঘুরছে 1500 আরপিএম এ, মোটরটা যদি আমাকে ঘোরাতে হয় 1300 আরপিএম এ, তাহলে আমি কি রোটরের কানে কানে গিয়ে বলবো বাবা তুমি একটু কম স্পিডে ঘোরো, না আমি স্টেটরের ভোল্টেজ কারেন্টের পরিবর্তন করব? কোনটা? আমি নিশ্চয়ই স্টেটরের ভোল্টেজ কারেন্টের পরিবর্তন করে সেই স্পিডের পরিবর্তনটা করব। তাহলে এইবার আমাদেরকে পড়তে হবে, এর পরের স্টেপ যেটা পড়তে হবে, আমাদেরকে পূর্ণাঙ্গ ইকুইভ্যালেন্ট সার্কিটের উপরে ডিপেন্ড করে এই যে সার্কিট প্যারামিটার গুলো আমরা পেয়েছি, এদের কনভার্সনটা আমাদেরকে এখন জানতে হবে। যেখানে প্রথমেই আমি জানবো যে টর্ক যেটা তৈরি করছে ডেভেলপ টর্ক ইন্ডাকশন মোটর, যে টর্কটা ডেভেলপ করছে সেই টর্কের পরিমাণটাকে আমরা বের করব। সাপ্লাই ভোল্টেজ কত আছে, রেজিস্ট্যান্স কত আছে, রিঅ্যাক্ট্যান্স কত আছে স্টেটরে, রোটরের রেজিস্ট্যান্স কত আছে, রোটরের রিঅ্যাক্ট্যান্স কত আছে, সম্পূর্ণটার উপরে ডিপেন্ড করে টর্কের ইকুয়েশনটাকে বের করব। অর্থাৎ পূর্ণাঙ্গ ইকুইভ্যালেন্ট সার্কিটের উপরে ডিপেন্ড করে এবার আমরা আবার টর্ক ইকুয়েশন বের করব। তাহলে এই পর্যন্ত ছিল তোদের 4th সেমিস্টারের সিলেবাস। এইবার আমি যেটা করব এখন, সেটা টর্কের ইকুয়েশনটাই বের করব, কিন্তু এখন পূর্ণাঙ্গ ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে নিয়ে। এবার যখনই পূর্ণাঙ্গ ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে নিয়ে আমি হিসাব করতে যাব, তখনই দেখ টর্কের পরিমাণটা আমরা সবসময় বের করব পি গ্রস ডিভাইডেড বাই ওমেগা আর। এইটা কেন করলাম? এই ইকুয়েশনটা আমি কোথা থেকে পেলাম? এই ইকুয়েশনটা দেখ ভালো করে, মোটরের পাওয়ার ইকুয়েশন থেকে পেয়েছি। টর্ক ইনটু অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা আর। মনে করে দেখ, তাহলে একটা মোটর যে টোটাল টর্কটা তৈরি করে, গ্রস অ্যামাউন্ট যে টর্কটা তৈরি করে, সেটাই তো আমি রোটরের শ্যাফটে পাবো। তাহলে সেই গ্রস অ্যামাউন্টের হিসেবটা কি আমরা এখানে ধরি। তাহলে এই জায়গা থেকে টাউ ডি ইজিক্যাল টু কি বলতে পারি? পি গ্রস বাই ওমেগা আর। এখন দেখ ওমেগা আর এর আবার একটা ইকুয়েশন আছে আমাদের কাছে, ওমেগা এস ইন্টু 1 মাইনাস এস। এই দুটো ইকুয়েশনকে আমি এক জায়গায় করে আমি যদি এখানে পূর্ণাঙ্গ ইকুইভ্যালেন্ট সার্কিটের উপরে হিসেব করি, তাহলে আলটিমেটলি যে ইকুয়েশনটা আমি এখানে পাবো সেটা হবে, মনে রাখবি 3টা কোথা থেকে আসছে? কে এর জায়গা থেকে 3টা আসছে, কারণ কে এর মান 3/ওমেগা এস। তাহলে 3v1 এর স্কয়ার ইন্টু R2/s ডিভাইডেড বাই, ভালো করে দেখ, স্টেটরের ভোল্টেজ কেউ নিয়ে নিয়েছি, রোটরের রেজিস্ট্যান্স কেউ নিয়েছি, ডিভাইডেড বাই ওমেগা এস। ওমেগা এসটা কোথা থেকে আসছে? কে এর জায়গা থেকে।
দিয়ে বড় ব্র্যাকেট, তারপরে ভিতরে রেজিস্ট্যান্সের পার্ট, রোটর রেজিস্ট্যান্স স্টেটর রেজিস্ট্যান্স প্লাস রোটর রেজিস্ট্যান্সের স্কোয়ার, অর্থাৎ R1 প্লাস R2 বাই S তার হোল স্কোয়ার প্লাস স্টেটর রিয়াক্ট্যান্স প্লাস রোটর রিয়াক্ট্যান্সের স্কোয়ার, অর্থাৎ x1 প্লাস x2 তার হোল স্কোয়ার দিয়ে ব্র্যাকেট ক্লোজ। এই হিসেবটা যদি আমরা করি, ভালো করে দেখ, এখানে ভোল্টেজটাকেও নিয়েছি, স্টেটরের অ্যাপ্লাইড ভোল্টেজ V1টাকেও নিয়েছি, স্টেটরের রেজিস্ট্যান্সটাকেও আমরা কনসিডার করেছি, স্টেটরের রিয়াক্ট্যান্সটাকেও কনসিডার করেছি, রোটরের রেজিস্ট্যান্সটাকেও নিয়েছি এবং রোটরের রিয়াক্ট্যান্সটাকেও নিয়ে আমরা হিসেব করেছি এখানে। তাহলে এই পরিমাণ নিউটন মিটার টর্ক আমার কিন্তু ডেভেলপড হবে যদি আমার একটা ইন্ডাকশন মোটরের ভোল্টেজের কত দেওয়া আছে সেটা জানা থাকে, রোটরে এবং স্টেটরে রেজিস্ট্যান্সের মান যদি জানা থাকে, স্টেটরে এবং রোটরে রিয়াক্ট্যান্সের মানগুলো যদি জানা থাকে, তাহলে আমি সেখান থেকে বলতে পারবো এই পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করলে এই পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করলে এই পরিমাণ টর্ক তৈরি হবে। বোঝা গেল? এবার ধর তোর কাছে ভোল্টেজের মানটা জানা নেই, কিন্তু তুই কোনোভাবে রোটরে কতটা কারেন্ট ঢুকছে সেটা যদি আমার কাছে জানা থাকে, এই হিসাবটা যদি আমি কোনো কারণে বের করতে পারি, তাহলে রোটর কারেন্টের এখানে দেখে উপরে এখানে যে ইকুয়েশনটা করেছি সেখানে ভোল্টেজ দিয়ে ইকুয়েশনটা আছে, অর্থাৎ এই ভোল্টেজটা দিয়ে, কিন্তু রোটর কারেন্টের সাথে সম্পর্ক নেই ইকুয়েশনটা। এখন ব্যাপারটা হচ্ছে এমন একটা অঙ্ক পেয়েছিস যে অঙ্কটাতে ভোল্টেজের মানটা দেওয়া নেই, কিন্তু রোটর কারেন্টের মানটা তুই পেয়ে যাচ্ছিস কোনোভাবে। তাহলে রোটর কারেন্ট দিয়েও কিন্তু আমাদের আরেকটা ইকুয়েশন তৈরি করতে পারি, যে ইকুয়েশনটা হচ্ছে আমার টাউ ডি ইজিক্যাল টু কি ইকুয়েশন না, তো সেই কে এর জায়গা থেকে আসবে 3/ωs ইন্টু I2 তার স্কোয়ার ইন্টু রোটরের রেজিস্ট্যান্স R2 বাই S, অর্থাৎ I স্কোয়ার R ফর্মুলা মেনে। কারণ রোটরের আইএস পাওয়ার যে লসটা, রোটরের যে কপার লসটা হয়, ভালো করে পাওয়ার ইকুয়েশনটা মনে কর, অ্যাকচুয়ালি টর্ক কখন ডেভেলপড হয়, কি পরিমাণ টর্ক ডেভেলপড হয় একটা মোটরে, রোটরে যে পরিমাণ কপার লস হয় তার উপরে ডিপেন্ড করেই মোটরের পাওয়ার তৈরি হয়। তাহলে এই যে ইকুয়েশনটা আসছে অ্যাকচুয়ালি রোটর কপার লসের জায়গা থেকে। তাহলে নিচের ইকুয়েশনটা একটা টর্কেরই ইকুয়েশন কিন্তু কারেন্টের ফর্মুলা দিয়ে ব্যবহার করে, ওপরের ইকুয়েশনটা টর্কেরই ইকুয়েশন কিন্তু ভোল্টেজের ফর্মুলা ব্যবহার করে। এখন বলতো এই দুটো ইকুয়েশনের থেকে কোন ইকুয়েশনটাকে কাজে লাগিয়ে অঙ্ক করতে সুবিধা হবে? এটাকে দিয়ে অঙ্ক করতে সুবিধা হবে না এটাকে দিয়ে অঙ্ক করতে সুবিধা হবে? এটাতে দেখ অনেক বড় হিসাব করতে হবে, জটিল হিসাব চলে আসবে, এই হিসাবটা অনেক ছোটর উপরে হিসাব হয়ে যাবে। তাহলে এই দুটো ইকুয়েশন দিয়ে করতে পারি, কিন্তু আমাকে দেখতে হবে কখন কোন ডেটাটা আমার কাছে অ্যাভেলেবেল আছে। তাহলে সেই জন্য এই উপরের ইকুয়েশনটাকে নাম দিলাম আমি 6 নম্বর, আর এই নিচের ইকুয়েশনটার নাম্বার দিলাম আমি 7 নম্বর। তাহলে 6 আর 7 হলো দুটোই টর্কের ইকুয়েশন according to complete equivalent circuit, but number 6 equation is a voltage dependent equation and number 7 equation is current dependent equation. ভালো করে মাথায় রাখবি এই জায়গাটা। এইবার রোটরের কারেন্টটা যদি আমাকে এখন বের করতে বলে কোন অঙ্কটাতে, রোটরের কারেন্ট বের করা কিন্তু খুবই সহজ ব্যাপার। রোটরের কারেন্ট বের করাটা কিন্তু খুবই সহজ ব্যাপার।
ভালো করে এই দুটো ইকুয়েশন থেকে একটু কম্পেয়ার করতো, তাহলে দেখ সেই জায়গা থেকে সুন্দর তুই নিজেই রোটর কারেন্টের ইকুয়েশনটা কি হবে দেখ বের করে নিতে পারবি। এই দুটো ইকুয়েশনকে এখন কম্পেয়ার কর, শুধুমাত্র কম্পেয়ার কর। তাহলে সেই জায়গা থেকে দেখ সুন্দর বেরিয়ে আসবে রোটর কারেন্টের ইকুয়েশনটা কি হবে। ধর আমি এখন রোটর কারেন্টের পরিমাণটাকে বের করতে চাই, কোনো একটা অঙ্ক আছে, সেই অঙ্কটাতে আমাকে রোটরে কতটা কারেন্ট ঢুকছে সেই কারেন্টের পরিমাণটা বের করতে হবে। তাহলে আমার কাছে যদি এই দুটো ইকুয়েশন যদি জানা থাকে আর রোটর কারেন্টের ইকুয়েশনটা যদি আমি ভুলে যাই, তাহলে দেখ এই দুটো ইকুয়েশনকে কম্পেয়ার করলেই আমি রোটর কারেন্টের ইকুয়েশনটা পেয়ে যাব। বলতো কি হতে পারে তাহলে সেটা? এই দুটো ইকুয়েশন, দুটোই তো টর্কের ইকুয়েশন, তাই নয়? তাহলে এই দুটো জায়গা থেকে আমি কম্পেয়ারিং 6 and 7 এটা বলতে পারি। কম্পেয়ারিং 6 and 7 এই দুটো জায়গা থেকে আমি বলতে পারি যে I2 স্কোয়ার ইজ ইকাল টু, এখানেও 3/ওমেগা s আছে, এখানেও 3/ওমেগা s আছে, তাহলে নিতে পারবো না, তাকে ক্যান্সেল হয়ে গেল একে অপরের সাথে। এখানেও দেখ R2/s আছে উপরে, এখানেও দেখ R2/s আছে, সেটাও ক্যান্সেল হয়ে গেল। তাহলে পড়ে থাকলো কে? V1 স্কোয়ার ডিভাইডেড বাই R1 প্লাস R2/s তার হোল স্কোয়ার প্লাস x1 প্লাস x2 তার হোল স্কোয়ার। এটাই পড়ে থাকলো না? বল, এটা থাকলো কি থাকলো না? তাহলে সেখান থেকে I2 বার যদি মান বের করতে হয় কি হবে বল, এবার কি হবে? এখানে I2 সমান কি হবে তাহলে? দেখ এটাকে স্কোয়ার তাড়িয়ে দিচ্ছি, তাহলে এখানে স্কোয়ার পালিয়ে গেল, তাহলে ওটা স্কোয়ার পালিয়ে গেলে উপরে হয়ে গেল V1 ডিভাইডেড বাই নিচে যেহেতু কোনো স্কোয়ার নেই তাহলে এখানে রুট করতে পারি তো, R1 প্লাস R2/s তার স্কোয়ার প্লাস x1 প্লাস x2 তার হোল স্কোয়ার। এটা হবে না কারেন্টের ইকুয়েশন? বল হবে কি হবে না বল? আরে বল, কোন জায়গাটা বুঝতে পারলি না বল এবার। তাহলে এটা আমার ফাইনালি কারেন্ট ইকুয়েশন বেরোলো, তাহলে এটাকে বলতে পারি 8 নম্বর ইকুয়েশন। যে 8খানা ইকুয়েশনের মধ্যে তোদের দেখ 5খানা ইকুয়েশন তো তোরা আগে থেকেই জানিস, শুধু 6, 7, 8 আমি 3খানা ইকুয়েশন যোগ করলাম, শুধু 6, 7, 8। কোথা থেকে যোগ করলাম না তো এই মডেলটা থেকে। এখন এই মডেলটা থেকে এই 3খানা ইকুয়েশন তোরা মনে রাখতে পারবি না? তার মধ্যে 8 নম্বর তো মনে রাখার দরকার নেই, 6 আর 7কে মনে রাখলেই হবে। তাহলে এই কটা ইকুয়েশন যদি তোরা মনে রাখতে পারিস আর আগেকার যত কনসেপ্ট তোদের কাছে আছে সেগুলো নিয়ে আমার একটা এখানকার অঙ্কটা তৈরি হয়ে যায়, এখানকার অঙ্কটা হয়ে যায়, এখান থেকে যে অঙ্কটা আসবে সে অঙ্কটা এখান থেকে হয়ে যাবে। আর একটা কনসেপ্ট আমাদেরকে রাখতে হবে, আর একটা কনসেপ্ট আমাদেরকে এখানে রাখতে হবে, যে কনসেপ্টটা হচ্ছে, থাম একটু ভাবে নি আমি। প্রপোর্শনাল টু ওমেগা এস হবে, ওমেগা এস স্কোয়ার হবে, ওমেগা এস যদি করি আমি, আচ্ছা
আর একটা এখানে কনসেপ্ট আমাদেরকে মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে এই যে একটা ইন্ডাকশন মোটর যখন টর্ক তৈরি করে, ইন্ডাকশন মোটর যখন চলবে তখন তো একটা লোড নিয়েই চলবে। তাহলে লোড যত বেশি হবে টর্ক তো তত বেশি। লোড যত বেশি হবে টর্ক তত বেশি হবে। এবার একটা ইন্ডাকশন মোটর যত স্পিডে রান করবে, রোটেটিং অর্থাৎ রোটেশনাল স্পিড যত বেশি হবে, সেই মোটর কিন্তু টর্ক ডেভেলপটাও বেশি করবে। এইটুকু জায়গা মাথায় রাখবে। একটা ইন্ডাকশন মোটর যখন তার রোটেশনাল স্পিড বেশি থাকবে, সে তখন টর্কটাকেও বেশি করে ডেভেলপ করবে। কারণ তোরা দেখ টর্ক স্লিপ ক্যারেক্টারিস্টিক্স এরকম পেয়েছিস, মনে পড়ছে? ঠিক এরকম ভাবে উঠে গিয়ে এরকম ভাবে নেমে এসেছিল। আমাদের কনসেপ্টটা তো এই জায়গাতে নয়, আমাদেরকে কনসেপ্ট হচ্ছে এতদূর পর্যন্ত। কারণ এই জায়গাতে তো মোটর হাই স্লিপ ভ্যালুর উপরে স্পিড কমে যাচ্ছে, টর্ক কমে যাচ্ছে, তা তো করলে হবে না। আমাদেরকে তো একটা মোটরকে চালাতে হবে সবসময় ম্যাক্সিমাম লোডে। তাহলে আমাদেরকে সবসময় ইন্ডাস্ট্রিতে কাজ করতে হবে এইটুকু রিজিয়নের মধ্যে, একটা মোটরের টর্ক স্লিপ ক্যারেক্টারিস্টিক্স এই রিজিয়নটার মধ্যে মোটরটাকে চালাতে হবে, তবেই আমি মোটরের কাছ থেকে ম্যাক্সিমাম কাজ পাবো। তাহলে এইটুকু রিজিয়নের ক্ষেত্রে দেখ বেড়েই চলেছে। টর্ক যত বাড়াবো স্পিডও তত বাড়বে, বা স্পিড যত বাড়বে টর্কও তত বাড়বে। এই জায়গাটা সেটা ইন্ডিকেট করছে, মানে এই একদম স্ট্রেট লাইন উঠে যাচ্ছে কার্ভ নিয়ে। তাহলে এটা যদি সেই জায়গাটা ইন্ডিকেট করে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি একটা মোটরের ডেভেলপ টর্ক সর্বদা সমানুপাতিক হবে মোটরের রোটেশনাল স্পিডের ওপরে ডিপেন্ড করে, কিন্তু সেই রোটেশনাল স্পিডের স্কোয়ারে থাকবে। কারণ এখানকার কার্ভটা স্ট্রেট লাইন নয়, কার্ভ নেচারের। এই কার্ভ নেচারটা ইন্ডিকেট করে স্কোয়ার ফর্মুলা। এইবার দেখ আমরা এই জায়গা থেকে ওমেগা আর সমান তো আবার আমরা জানি ওমেগা এস ইন্টু 1 - s। তাহলে এই জায়গা থেকে এটাও বলতে পারি যে টর্ক ডেভেলপ টাউ ডি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ওমেগা এস স্কোয়ার ইন্টু 1 - s স্কোয়ার। তাহলে সেই জায়গা থেকে সমানুপাতিকটাকে নিয়ে তো আমরা অঙ্ক করতে পারি না। যখন আমরা অঙ্ক করতে যাব সমানুপাতিকটাকে সমানে কনভার্ট করব, তাহলে সেই জন্য আমরা টর্ক সমান রিপ্রেজেন্ট করতে গেলে একটা সমানুপাতিক ধ্রুবক কে ইন্টু ওমেগা এস এর স্কোয়ার ইন্টু 1 - s তার স্কোয়ার। এখন দেখ একটা মোটরকে যদি আমি পরিবর্তন না করি, মোটর যদি পরিবর্তন না করি, তাহলে মোটরের পোল ভ্যালু চেঞ্জ হচ্ছে না। সাপ্লাই যদি আমি পরিবর্তন না করি, সাপ্লাই ফ্রিকোয়েন্সি যদি সেম রাখি, তাহলে ওমেগা এস অলওয়েজ কনস্ট্যান্ট না পরিবর্তনশীল বল? ওমেগা এস অলওয়েজ কনস্ট্যান্ট। তাহলে দুটো কনস্ট্যান্ট মিলে তো সেও তো একটা কনস্ট্যান্ট হতে পারে। তাহলে সেই জায়গা থেকে এটাও তো বলতে পারি টাউ ডি সমানুপাতিক ক্যাপিটাল কে, যেখানে ক্যাপিটাল কে ইন্ডিকেট করছে স্মল কে ইন্টু ওমেগা এস এর স্কোয়ার। তাহলে কে ইন্টু 1 - s তার স্কোয়ার। তাহলে টর্কের এই একটা ইকুয়েশন কিন্তু আমরা পেতে পারি শুধুমাত্র স্লিপ ভ্যালুর উপরে ডিপেন্ড করে। তাহলে এটাকে 9 নম্বর ইকুয়েশন বলতে পারা যায়। এটাকে আমি এইদিকে লিখি, একটু ওই জিনিসটা আমি এদিকে লিখে দিই যে 9 নম্বর ইকুয়েশন দিই, অর্থাৎ টাউ ডি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ওমেগা আর স্কোয়ার। সেখান থেকে পেলাম টাউ ডি প্রপোর্শনাল টু ওমেগা এস মাইনাস এস স্কোয়ার। তাহলে টাউ ডি সমান কে ইন্টু ওমেগা এস স্কোয়ার ইন্টু 1 - s স্কোয়ার। টাউ ডি সমান ক্যাপিটাল কে ইন্টু 1 - s এর স্কোয়ার, যেখানে ক্যাপিটাল কে ইজ ইকুয়াল টু হচ্ছে স্মল কে ইন্টু ওমেগা এস স্কোয়ার। তাহলে এই যে একটা ইকুয়েশন পেলাম, এই ইকুয়েশনটাও কিন্তু আমাদের অনেক কাজে লাগে। তাহলে এটাকেও আমি বলছি
নাম্বার ইকুয়েশন 8 পেয়েছি, এটা 9। এই 9খানা ইকুয়েশন যদি আমরা মনে রাখতে পারি তাহলেই এখানকার অঙ্কটা আমাদের হবে। এখানকার আমাদের অঙ্কটা হবে। বল এতটুকু জায়গা তোরা বুঝতে পেরেছিস না পারিসনি? মনে থাকবে না থাকবে না? এবার রেসপন্স দে। বল কজন আছিস? থাম 1 মিনিট। বল, আরে রেসপন্স দে, কি মনে তো বলো দেখি। মনে থাকবে তো? মনে থাকবে স্যার। তাহলে ভালো কথা। মনে যদি থাকে, যদি বুঝতে পেরে থাকিস, তাহলে এবার জায়গাটা বলবি তোরা। এবার এখানকার একটা প্রবলেম, এইবার প্রবলেমে ঢুকছি। দেখ, এতদিনে আমরা প্রবলেমে ঢুকিনি, কিন্তু এইবার প্রবলেমে ঢুকছি। প্রবলেমটা কি বলছে যে একটা 3 কিলোওয়াটের একটা ইন্ডাকশন মোটর আছে, 400 ভোল্টের, যেটা কিনা 50 হার্টজে চালায়, 4 পোলের, আর 1400 আরপিএম এর ইন্ডাকশন মোটর। মানেটা কি? এইটুকু জায়গা থেকে কি বুঝলাম বল? এইটুকু জায়গা থেকে কি বুঝলাম? যে ইন্ডাকশন মোটরটা আছে তাকে যদি আমি 400 ভোল্ট 50 হার্টজ এসি সাপ্লাই ব্যবহার করি, তাহলে সে 1400 আরপিএম এ রান করবে। 1400 আরপিএম এ রান করবে, এটুকু মাথায় রাখবি ভালো করে। 1400 আরপিএম এ রান করবে। তাহলে এই 1400 আরপিএম টা এখন সিনক্রোনাস স্পিড না রোটেশনাল স্পিড, এটা বল। এইটুকু জবাব দে। রোটর স্পিড। রোটেশনাল স্পিড। গুড, বেশ। এই মোটরটা রান করছে, এই মোটরটা আমাদেরকে নেওয়া আছে। সেই মোটরটার স্টেটরে যে প্যারামিটার গুলো আছে সেগুলোর মান বলে দেওয়া আছে। কি কি? না তো R1 এর মানটা বলে দেওয়া আছে 2.5 ওহম। আচ্ছা, শুধু স্টেটরে নয়, স্টেটর আর রোটর দুটোরই প্যারামিটার একসাথেই বলে দেওয়া আছে। তাহলে প্যারামিটার গুলোর মান বলে দেওয়া আছে, R1 এর মান বলে দেওয়া আছে 2.5 ওহম, R2 এর মান বলা আছে 4.5 ওহম, আর X1 এর মান বলা আছে 6 ওহম, and X2 সেটারও মানও 6 ওহম। এই মানগুলো বলে দেওয়া আছে। আর মোটরটাকে স্পিড কন্ট্রোল করা হচ্ছে ভোল্টেজের মাধ্যমে। স্পিড কন্ট্রোলটা করা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল দিয়ে। অর্থাৎ ভোল্টেজ বাড়ানো কমানো করে স্পিড কন্ট্রোল করা হচ্ছে।
এখন একটা 3 ফেজ ইন্ডাকশন মোটর স্পিড কন্ট্রোল আমরা কত ভাবে করতে পারি? একটা 3 ফেজ ইন্ডাকশন মোটর স্পিড কন্ট্রোল আমরা কত ভাবে করতে পারি? অনেকগুলো মেথড আছে। ভোল্টেজ দিয়েও কন্ট্রোল করতে পারি, কারেন্ট দিয়েও কন্ট্রোল করতে পারি, এবং রোটর রেজিস্ট্যান্সের মাধ্যম দিয়েও কন্ট্রোল করতে পারি। ভালো করে মনে কর, স্লিপ রিং ইন্ডাকশন মোটর 4th সেমিস্টারে যখন পড়েছিলিস, তখন রোটর সার্কিটে যে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সটা ছিল, সেটা স্পিড চেঞ্জ হওয়ার সাথে সাথে রেজিস্ট্যান্সের মান পরিবর্তন করেছিলাম না করিনি? তাহলে ওই রেজিস্ট্যান্সটাকেও কন্ট্রোল করে কিন্তু ইন্ডাকশন মোটরের স্পিড কন্ট্রোল করা যায়। কিন্তু আমরা এখন এই মোটরটা স্পিড কন্ট্রোল করছি ভোল্টেজের সাহায্য নিয়ে, অর্থাৎ ভোল্টেজ বাড়ানো কমানো করে স্পিডের চেঞ্জ করছি। সেটা যদি করি, এই মোটরটা যে লোডটা ক্যারি করছে সেটা হচ্ছে আমাদের কাছে একটা ফ্যান লোড, অর্থাৎ বিশাল বড় একটা ফ্যান চালাচ্ছে। ফ্যান মানে শুধু হাওয়া দেওয়ার জন্য নয়, সেটা বিভিন্ন কাজের জন্য হতে পারে, সেটা টারবাইনও হতে পারে। টারবাইনটাও ওয়ান কাইন্ড অফ ফ্যান। সেই ফ্যান লোড রান করাচ্ছে। এখন এই মোটরটা বলছে আমরা রান করাতে চাই 1300 RPM এ। তাহলে তার জন্য সাপ্লাই ভোল্টেজটা কত দেব? তার জন্য এই মোটরটা সাপ্লাই ভোল্টেজটা মান কত হবে? খুব সহজ মনে হচ্ছে না ব্যাপারটা? এই মোটরটাকে এখন আমরা রান করাতে চাই 1300 RPM এ। তাহলে তার জন্য সাপ্লাই ভোল্টেজের মানটা কত হতে হবে? কি করে করবি? এই অঙ্কটা করার আমাকে প্রসিডিওরটা বল, শুধু তাহলেই হবে। যে কি স্টেপে আমরা ফলো করব, কিভাবে স্টেপ ফলো করব, কোনটার পরে কোন স্টেপটা ফলো করব, শুধু সেইটা বল আমাকে। এবং সেই স্টেপটা আমরা কেনই বা সেই স্টেপটা ফলো। তার আগে বল, এই যে ভোল্টেজটা আমি অ্যাপ্লাই করছি, সেই ভোল্টেজটা সিঙ্গেল ফেজ না 3 ফেজ? এবং স্টেটর হচ্ছে আমাদের কাছে ডেল্টা কানেকশন। স্টেটরটা হচ্ছে আমাদের কাছে ডেল্টা কানেক্টেড মোটর। স্টেটর কিন্তু আমাদের কাছে এখানে ডেল্টা কানেকশন বলে দেওয়া আছে। স্টেটর যদি আমার কাছে ডেল্টা কানেকশন হয়, তাহলে সেই জায়গা থেকে আমাকে বল এই ভোল্টেজের যে মানটা, সেটা সিঙ্গেল ফেজ না 3 ফেজ? অবশ্যই 3 ফেজ ইন্ডাকশন মোটর মানে 3 ফেজের ভোল্টেজ। তাহলে এই জায়গা থেকে আমাকে প্রথমত বল যে V1 এর মানটা কত হবে, এইটা আমাকে প্রথমত বল। এখানে V1 এর মানটা কত হবে? কারণ V1টা কি জিনিস? ইকুইভ্যালেন্ট সার্কিটের V1 মানে স্টেটর অ্যাপ্লাইড ভোল্টেজ। আর ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা কি বলেছি? পার ফেজে ড্র হবে, সবসময় পার ফেজের হিসাব হবে। তাহলে এখানকার V1 মানে হচ্ছে ফেজ ভোল্টেজ। V1 কথার অর্থটা হচ্ছে এখানে ফেজ ভোল্টেজ। আর আমি যে ভোল্টেজটা এখানে অ্যাপ্লাই করছি ইন্ডাকশন মোটরে, সেটা 3 ফেজ ভোল্টেজ ডেল্টা কানেকশনে। তাহলে এই জায়গা থেকে বল V1 মান মানে হচ্ছে আমার কাছে যেটা ফেজ ভোল্টেজ, সেই ফেজ ভোল্টেজের মানটা কত, এইটাই প্রথমত আমাকে বল তোরা।
কে বলতে পারিস আমার এই জায়গাটাতে দেখা। আমার দেখার জায়গা এই জায়গাটা, যে তোরা এই জায়গাটাকে কে সমাধান করতে পারছিস। বল, বুঝতে পারলি জায়গাটা, না কি বলতে চাইলাম সেটা বুঝতে পারলি না পারিসনি সেটা আগে বল। আমি যেটা বলতে চাইলাম সেই জায়গাটা বুঝতে পেরেছিস কেউ, যে কি বলতে চাইলাম? তোদেরকে কি বার করতে হবে সেটা বুঝতে পেরেছিস, না সেটাই বুঝতে পারিস না, আগে সেটা বল। আরে উত্তর দে। তো যদি স্যার ডেল্টা কানেকশন হয় তাহলে তো স্যার ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ ইকুয়াল হবে। বেশ, ইকুয়াল হলো তাহলে। তাহলে V1 এর মান কত হবে? 400। হ্যাঁ স্যার। তাহলে ওর হিসাব মতো V1 এর মানটা হচ্ছে 400 ভোল্টেজ। বেশ, লিখলাম। বাকিদের মতামত? বাকিদের মতামত? একজন বলল 400 ভোল্টেজ, বাকিরা বল। কি রে, চুপ করে বসে থাকিস না, থার্ড ইয়ার পড়ছিস। ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজ নিয়ে ইন ক্যাম্পাসিং এ প্রচুর কোশ্চেন করবে। আর দেখ, ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজ যখন আমি পড়াই তোদেরকে, তখন এটাই বলেছিলাম, একটা কথা তোদেরকে বলেছিলাম, মনে পড়ছে? যে বহু ভুল করবে এই জায়গাটাতে। কথাটা বলেছিলাম। আরে বাকিরা উত্তর দে রে কিছু, চুপ করে বসে থাকিস না। মাত্র দুজন তিনজন, আর সব চলে গেছে। দেবকুমার, নিজে করবি, না পারলে আমাকে বলবি, কারণ এই অঙ্কটা পরীক্ষাতে আসার খুব সম্ভাবনা আছে এই বছর। গত বছর আরেকটা আছে, সেটা এসেছিল, এবছর এটা আসার সম্ভাবনা আছে। নোটে আমার দুটো অঙ্ক করা আছে, দেখবি দুটোর মধ্যে একটা আসবে।